নমস্কার, আমি অরিন্দম ভগত। আমাদের পঠন পাঠনের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা গ্রুপ সিডির যে সিরিজটা শুরু করেছি, তোমরা দেখছো, অনেকেই দেখছো, ঠিক আছে, কমেন্টও করছো অনেকে, ঠিক আছে, করতে থাকো। তোমাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই আমাদের এই সিরিজটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব এবং বিশ্বাস রাখো যতটা সিলেবাস রয়েছে পরীক্ষার আগে আমরা পুরোটা কভার করব। সে কারেন্ট অ্যাফেয়ার্স হোক, জিকে হোক, ম্যাথামেটিক্স হোক বা ইংলিশ হোক, প্রত্যেকটা আমরা এখানে কভার করে দেবো এবং সেটা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। আজকে আমরা জিকের সেট 1 শুরু করতে যাচ্ছি। আজকে আমরা জিকের প্রথম সেট শুরু করব এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের নিজস্ব সিলেক্ট করা এবং এমনভাবে সিলেক্ট করা হয়েছে যাতে করে আমাদের যখন সেটগুলো কমপ্লিট হবে তোমার পুরো সিলেবাসটা কিন্তু তার উপরে কভার হয়ে যাবে। এমন নয় যে ইচ্ছে মতো সেখান থেকে কোশ্চেন তুলে দেওয়া হয়েছে, একদম পুরোটা প্ল্যানিং করে সেইভাবেই কোশ্চেনগুলো সেট করা হয়েছে। দেখতে থাকো, আশা করি তোমাদের লাভ হবে। শুধু কোশ্চেন অ্যান্সার করব না, তার সাথে তার রিলেটেড অপশানগুলোকেও আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে। চলো আমরা আজকে জিকের সেট 1 শুরু করছি। চলে আসি আজকের প্রথম কোশ্চেনে। দেখো, প্রথম যে কোশ্চেন আছে স্যার, এটা ইতিহাস থেকে আছে। একটা কোশ্চেন ইতিহাস থেকে রয়েছে। আমরা একদম মাইন্ড ম্যাপের মাধ্যমে, তোমাদেরকে কোশ্চেনগুলো বোঝানোর চেষ্টা করব। বলেছে হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত। আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি না হরপ্পার কথা, এটা নিয়ে আর ডিটেলসে কিছু বলছি না, আমরা পড়ে এসেছি। আমাদের কোশ্চেন আছে কোন নদীর তীরে, তাহলে আমরা এখানে সেইটুকুটাই আলোচনা করব। এই অপশানগুলো কোনটা, কোন নদীটা, কোন নদীর তীরে কোন শহর আছে, এইটুকুটাই করব। এখন পুরো হরপ্পা বলতে গেলে ক্লাসটায় মাটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হরপ্পা শহরটা কোন নদীর তীরে অবস্থিত স্যার? ইরাবতী নদীর তীরে, যাকে আমরা ইংরেজিতে রাভি বলি। ইরাবতী নদীর তীরে যাকে আমরা রাভি বলি। দেখো হরপ্পা কোথায় আছে, দেখো তো, এই সভ্যতাটা, এটা হচ্ছে পুরোটা হরপ্পা সভ্যতা। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে বা আমরা একটা ভুল জানি যে হরপ্পা সভ্যতা মানে শুধু হরপ্পা, তা না। কিন্তু হরপ্পা সভ্যতা আলাদা জিনিস, হরপ্পা টাউন আলাদা জিনিস। পুরো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার মধ্যে প্রচুর টাউন পাওয়া গেছিল, প্রচুর শহর পাওয়া গেছিল, প্রচুর নগর পাওয়া গেছিল। তার মধ্যে একটা টাউন হচ্ছে হরপ্পা শহর। তার মানে হরপ্পা শহর সভ্যতার অন্তর্গত একটা শহর হচ্ছে হরপ্পা শহর। আমাদের এখানে সেই হরপ্পা শহরের কথা বলা হয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এটা হরপ্পা শহর, বর্তমানে পাকিস্তানে আছে। এটা কোন নদীর তীরে আছে স্যার? দেখো তো, এই যে নদীর, এই যে হরপ্পা দেখতে পাচ্ছ স্যার, এই নদীটার তীরে আছে। এই নদীটা, এটা স্যার রাভি নদী। এটা রাভি নদী, এটা সিন্ধু নদীর একটা উপনদী রাভি নদী, যেটাকে বাংলায় ইরাবতী বলে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল রাভি বা ইরাবতী। এবার চলো দেখি একটু বাকি অপশানগুলো একটু দেখি। বলা আছে সিন্ধু নদী ইন্দাস নদীর তীরে কোনটা অবস্থিত। স্যার ইন্দাস নদীর তীরে, দেখো পুরোটা কিন্তু এটা পাকিস্তানের পার্ট। আমরা এই পোর্শনটা পাকিস্তানে, এইগুলো হচ্ছে ইন্ডিয়ার পার্ট। এই যে দেখতে পাচ্ছ স্যার, এই যে ম্যাপ দেখতে পাচ্ছ, এই যে ভারতের ম্যাপ দেখতে পাচ্ছ, এই যে ভারতের ম্যাপ দেখতে পাচ্ছ, ভারতের ম্যাপ, এই যে ভারতের ম্যাপ, এই দিকের পুরো পোর্শনটা পাকিস্তানের, এই দিকেরগুলো ইন্ডিয়ার, ঠিক আছে। আমাকে বলেছে মহেঞ্জোদারো, এই দেখো তো সিন্ধু নদীর তীরে। আমি বললাম এই যে দেখো মহেঞ্জোদারো দেখতে পাচ্ছ, মহেঞ্জোদারো, এই যে স্যার ইন্দাস রিভার, এই যে আঁকছি এটা ইন্দাস রিভার, এরই তীরে আছে মহেঞ্জোদারো, ঠিক আছে। তাহলে মহেঞ্জোদারো আছে ইন্দাস নদীর তীরে। আর স্যার কি আছে স্যার? তাহলে যদি বলতো সিন্ধু নদীর তীরে, তাহলে সিন্ধু নদীর তীরে আছে মহেঞ্জোদারো। আর কি আছে স্যার? দেখো কোটদিজি দেখতে পাচ্ছ স্যার, কোটদিজি, এই যে কোটদিজি, এটাও তো ইন্দাস নদীর তীরে। তাহলে আর কি আছে স্যার? কোটদিজি, এটাও আছে সিন্ধু নদীর তীরে। আর কি আছে স্যার? চানুদারো। আমি পুরোটা লিখছি না স্যার, একটু দেখে নেবে। তাহলে মহেঞ্জোদারো আছে, কোটদিজি আছে, চানুদারো আছে, এই প্রত্যেকটা কিন্তু আছে সিন্ধু নদীর তীরে, ঠিক আছে। ভোগাবা নদীর তীরে, স্যার ভোগাবা নদীর তীরে কি আছে স্যার? ভোগাবা নদীর তীরে লোথাল আছে। এটা স্যার আমাদের ইন্ডিয়ার পার্ট স্যার, ইন্ডিয়ার পার্ট। এই যে দেখতে পাচ্ছ স্যার লোথাল, এই যে লোথাল, এখান দিয়ে একটা নদী গেছে, এটা হচ্ছে ভোগাবা নদী। তাহলে ভোগাবা নদীর তীরে কি আছে? লোথাল আছে। প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লোথাল আছে ভোগাবা নদীর তীরে। তাহলে আমরা কি পড়লাম? এই একটা কোশ্চেন থেকে কিন্তু 4-5টা জেনে গেলাম। আমাকে কোশ্চেন দিয়েছিল হরপ্পা শহরটা কোন নদীর তীরে অবস্থিত। আমরা পড়লাম হরপ্পা ইরাবতী নদীর তীরে অবস্থিত, আমরা ছবিতে দেখালাম।
তারপরে অপশন ছিল সিন্ধু, ভোগাবা। আমরা দেখলাম সিন্ধু নদীর তীরে কী কী আছে, মহিনীধর আছে, কোটদিজি আছে, চানুধারও আছে, এগুলো সিন্ধু নদীর তীরে আছে। ভোগাবা নদীর তীরে কী আছে, লোথাল আছে ভোগাবা নদীর তীরে। ঠিক আছে, তাহলে এই কটা মুখস্থ রাখবে। তোমাকে পরীক্ষায়, তোমার গ্রুপ সিডি পরীক্ষায় তোমাকে যদি এই নদী রিলেটেড কোশ্চেন দেয়, মানে হরপ্পা সভ্যতায় যদি কোশ্চেন দেয় কোন শহর কোন নদীর তীরে, তুমি বিশ্বাস রাখো এই কটার বাইরে তোমাকে কোশ্চেন দিবে না। তোমাকে হয় জিজ্ঞাসা করবে হরপ্পা, না হয় জিজ্ঞাসা করবে মহেঞ্জোদারো, না হয় জিজ্ঞাসা করবে চানুদারো, কোটদিজি, না হয় জিজ্ঞাসা করবে লোথাল। সেই জন্য অপশানটাকে এভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, চলো চলে আসি পরের কোশ্চেনে। বলছে আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ। দেখো তো অপশানে কি আছে, গুরু শিখর, দোদাবেতা, গোর্গাবুরু, পাঁচমারি। আমরা পড়ে এসেছি না স্যার গুরু শিখর কোথায় অবস্থিত? মাউন্ট আবুতে অবস্থিত। মাউন্ট আবুতে গুরু শিখর হচ্ছে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে স্যার আরাবল্লী কোথায় আছে? রাজস্থানের মাউন্ট আবুতে আছে আরাবল্লী। অনেক সময় মাউন্ট আবু কথাটা কিন্তু দেয় কিন্তু, ঠিক আছে, মাউন্ট আবুতে রয়েছে আরাবল্লী। কোথায়, কোন রাজ্যে? রাজস্থানে আছে। ঠিক আছে, এই আরাবল্লী পর্বত থেকে আরেকটা ইনফরমেশন মাথায় রাখবে, আরাবল্লী হচ্ছে সবথেকে প্রাচীনতম পর্বত। ঠিক আছে, প্রি ক্যাম্ব্রিয়ান এরাতে তৈরি হয়েছে, প্রাচীনতম পর্বত হচ্ছে আরাবল্লী। আচ্ছা, দোদাবেতা বলো তো, দোদাবেতা কার সর্বোচ্চ শৃঙ্গ? দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। তাহলে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। গোর্গাবুরু স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়ার একটা পাহাড়, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। আর স্যার পাঁচমারি স্যার আমরা পড়েছি সাতপুরা পাহাড়ের সাথে, সাতপুরা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ স্যার পাঁচমারি স্যার, সেটা মাথায় রাখবে। তাহলে আমরা এখান থেকে চারটা অপশানকে অ্যানালাইসিস করে নিলাম। চলে আসি পরের কোশ্চেনে। বলছে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? ম্যাকমোহন লাইন, এটাও আমরা বাচ্চাবেলা থেকে পড়ে এসেছি। ম্যাকমোহন লাইন কোন দুটা দেশের মধ্যে সীমানা করে? স্যার ইন্ডিয়া চায়নার মধ্যে করে। একটু ম্যাপটার দিকে ফোকাস করো, একটু ম্যাপটার দিকে তাকাও। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ সবুজ কালার, এটা স্যার এটা হচ্ছে চায়না। ইন্ডিয়া এবং চায়নার মধ্যে দেখো, ইন্ডিয়ার সাথে চায়নার দুই জায়গাতে বাউন্ডারি আছে। একটা নর্থ ইস্টে আছে, দেখো এটা ভুটান শেষ, তাহলে এখান থেকে এইটুকুটা ইন্ডিয়া চায়নার বাউন্ডারি, এদিকে তো আবার মায়ানমার, তাহলে এই দিকে একটা বাউন্ডারি আছে। আর একটা বাউন্ডারি আছে স্যার ইন্ডিয়া চায়নার সাথে স্যার এই জায়গাতে একটা বাউন্ডারি আছে, তাহলে ইন্ডিয়া চায়নার সাথে দুই জায়গাতে বাউন্ডারি শেয়ার করে, এক জম্মু কাশ্মীরে শেয়ার করে, আর এক শেয়ার করে হচ্ছে গিয়ে এই তোমার হচ্ছে নর্থ ইস্টে শেয়ার করে। এবার গল্প, দুই জায়গাতে দুই জায়গাতে দুটো লাইন আছে। বলছে নর্থ ইস্টে এই অরুণাচল প্রদেশ থেকে শুরু করে এই দিকে এই সাইডে যে লাইনটা ইন্ডিয়ার চায়নার মধ্যে যে বর্ডার লাইনটা, তাকে বলা হয় ম্যাকমোহন লাইন। তাহলে এটা হচ্ছে ম্যাকমোহন লাইন। তাহলে ম্যাকমোহন লাইন কোন দুটো দেশের মধ্যে? ইন্ডিয়া এবং চায়নার মধ্যে, ভারত এবং চায়নার মধ্যে। আচ্ছা, মাথায় রাখবে তাহলে এই যে এই পোর্শনটাতে, এই যে লাদাখের এই পোর্শনটাতে, এখানে যে ইন্ডিয়ার চায়না যে বাউন্ডারি শেয়ার করে, এটা কিন্তু ম্যাকমোহন লাইন নয়, এটা হচ্ছে এলএসি, এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা হচ্ছে এলএসি লাইন। তাহলে পরীক্ষায় দুটোই দিতে পারে, কিন্তু এখানে ম্যাকমোহন দিয়েছে, ম্যাকমোহন না দিয়ে তোমাকে এলএসি জিজ্ঞাসা করলো, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটাও কিন্তু ইন্ডিয়া চায়নার মধ্যে। যেটা নর্থ ইস্টে সেটা ম্যাকমোহন লাইন, যেটা লাদাখের এই পোর্শনে আছে সেটা হচ্ছে এলএসি। তাহলে ইন্ডিয়া, ভারত এবং চীন হয়ে গেল অ্যান্সার। চলো দেখি ভারত আর পাকিস্তান। ভারত পাকিস্তানে কি লাইন আছে দেখো তো, বর্ডার কোথায় শেয়ার করে আছে ভারত পাকিস্তান, দেখো তো। স্যার দেখো স্যার, এই যে জম্মু কাশ্মীরে বর্ডার শেয়ার করে আছে, আর এই যে এদিকে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এই পোর্শনটাতে বর্ডার শেয়ার করে আছে। তাহলে বলছে এই যে ভারত এবং পাকিস্তান, এদের মধ্যে লাইনের নাম কি? বলছে জম্মু কাশ্মীরে যেটুকুটা বর্ডার শেয়ার করে আছে, জম্মু কাশ্মীরের সাথে এটার নাম হচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। তাহলে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এলওসি লাইন আছে কোথায়? জম্মু কাশ্মীরে। আর জম্মু কাশ্মীর বাদ দিয়ে বাকি যে লাইনটা দেখতে পাচ্ছ, বাকি যে লাইনটা স্যার সেটার নাম হচ্ছে র্যাট ক্লিপ লাইন। তাহলে ইন্ডিয়া পাকিস্তানও কিন্তু র্যাট ক্লিপ লাইন এবং এলওসি দুটোই শেয়ার করে। ঠিক আছে,
তাহলে ইন্ডিয়া পাকিস্তান পড়ে নিলাম। এবার আসছি স্যার ভারত আর বাংলাদেশ। আমাদের অ্যান্সার কিন্তু অপশন সি হবে, ভারত আর বাংলাদেশ। আচ্ছা দেখো তো, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটাও তো এক সময় পাকিস্তানেরই অংশ ছিল। এটা পূর্ব পাকিস্তান, এটা পশ্চিম পাকিস্তান ছিল। তাহলে যদি এটা র্যাড ক্লিপ লাইন হয় তাহলে এটাও র্যাড ক্লিপ লাইন। তাহলে ভারত বাংলাদেশের মধ্যেও র্যাড ক্লিপ লাইন আছে, মাথায় রাখবে। ভারত বাংলাদেশের মধ্যেও র্যাড ক্লিপ লাইন ছিল। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের লাইন নিয়ে বর্ণনা। চলো চলে আসি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলছে পশ্চিমবঙ্গের সীমানায় কতগুলো প্রতিবেশী দেশ আছে। চলো দেখি তো পশ্চিমবঙ্গের সীমানায় কতগুলো দেশ আছে। দেখো এই দেখো পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছ স্যার, পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছ, এই যে দেখো পশ্চিমবঙ্গ, এই যে স্যার পশ্চিমবঙ্গ, এই যে পশ্চিমবঙ্গ। বলছে এ কতগুলো দেশের সাথে বাউন্ডারি টাচ করে আছে। দেখো তো, এক বাংলাদেশের সাথে বাউন্ডারি টাচ করে আছে না, এই যে এখান থেকে এই যে সবুজ কালারটা বাংলাদেশের সাথে টাচ করে আছে। দেখো উপরে চলে আসো, দেখো তো ভুটানের সাথে বাউন্ডারি টাচ করে আছে না, ভুটানের সাথে, এই যে ভুটানের সাথে বাউন্ডারি টাচ করে আছে। আর কার সাথে, দেখো এই সাইডে দেখো নেপালের সাথে বাউন্ডারি টাচ করে আছে, নেপালের সাথে বাউন্ডারি টাচ করে আছে, নেপালের সাথে বাউন্ডারি টাচ করে আছে, নেপালের সাথে বাউন্ডারি টাচ করে আছে। তাহলে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কয়টা রাজ্যের সাথে বাউন্ডারি টাচ করে আছে স্যার? আমাদের স্যার কটার সাথে টাচ করেছে? 3টার সাথে। কতগুলো দেশের সাথে বাউন্ডারি টাচ করে আছে ওয়েস্ট বেঙ্গল? 3টা দেশের সাথে বাউন্ডারি টাচ করে আছে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 3টি দেশের সাথে। যদি বলে কোন কোন দেশের সাথে, বাংলাদেশের সাথে টাচ করে আছে, ভুটানের সাথে বাউন্ডারি টাচ করে আছে, আর টাচ করে আছে নেপালের সাথে। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন। বলছে পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ বলে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ? আমরা ছোটবেলা থেকে পড়েছি সরব বেঙ্গল বাংলার দুঃখ বলা হয়। কাকে বলা হয় বাংলার দুঃখ? দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। দামোদর নদী, যে দেখো স্যার দামোদর নদী ঝাড়খণ্ড হয়ে দামোদর নদী এসে পড়ে গেছে স্যার আমাদের হুগলি দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখ, বাংলার আমাদের দুঃখ। এরকমই বিহারের দুঃখ জিজ্ঞাসা করতে পারে। বিহারের দুঃখ বলা হয় কোশি রিভারকে বলা হয়। কিছুদিন আগেই কোশিতে ভয়াবহ জলপ্রবাহ দেখা যাচ্ছিল, কোশি হচ্ছে বিহারের দুঃখ। আচ্ছা আর অপশন কি আছে স্যার? আছে গঙ্গা। স্যার গঙ্গা সম্পর্কে আমরা সবাই জানি, গঙ্গা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমাবাহ থেকে তৈরি হয়েছে। তারপর উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে গিয়ে আমাদের বঙ্গোপসাগরে মিশেছে। ঠিক আছে, সুবর্ণরেখা, স্যার সুবর্ণরেখাও স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই নদী, ওয়েস্ট বেঙ্গল হয়ে স্যার এদিক দিয়ে এসে স্যার ঢুকে গেছে। ঠিক আছে, তারপরে স্যার কংসাবতী, স্যার কংসাবতীও স্যার আমাদের পুরুলিয়া হয়ে, মেদিনীপুর হয়ে, বাঁকুড়া হয়ে, কংসাবতী আমাদের ওয়েস্ট বেঙ্গলের নদী। আমাদের যেগুলো দেওয়া ছিল মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নদী সম্পর্কে দেওয়া আছে। মনে রাখবে, এখান থেকে মনে রাখার গল্প হচ্ছে স্যার দামোদরকে বাংলার দুঃখ বলা হয়, কোশিকে বিহারের দুঃখ বলা হয়। ঠিক আছে, চলো চলে আসি পরের কোশ্চেন। বলছে কোন গ্রুপের রক্ত সার্বজনীন দাতা? সার্বজনীন দাতা, স্যার সার্বজনীন দাতা কাকে বলি? দেখো এবি প্লাস, এবি মাইনাস, ও প্লাস, ও মাইনাস। সার্বজনীন দাতা মানে যে সবাইকে রক্ত দিতে পারবে। বলছে কে সবাইকে রক্ত দিতে পারে? আমরা পড়ে এসেছি স্যার ও সবাইকে দিতে পারে, কিন্তু গল্প হচ্ছে ও পজিটিভ না ও নেগেটিভ? বলছে ও নেগেটিভ। সার্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ। যদি বলতো সার্বজনীন গ্রাহিতা তাহলে হতো এবি পজিটিভ। মাথায় রাখবে, এবি পজিটিভ হচ্ছে সার্বজনীন গ্রাহিতা, আর ও নেগেটিভ হচ্ছে সার্বজনীন দাতা। ও পজিটিভ করে দিও না কিন্তু, বা এটাকে এবি নেগেটিভ করে দিও না। এবি পজিটিভ সার্বজনীন গ্রাহিতা, সবার কাছ থেকে রক্ত নিতে পারে, আর ও নেগেটিভ হচ্ছে সার্বজনীন দাতা। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। বলছে কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়? বন্ধ্যাত্ব মানে স্যার বাচ্চা হবে না, মেয়েদের বাচ্চা হবে না। এখন দেখতে পাবে প্রায় এই সমস্যাটা দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। খাবার যেগুলো খাচ্ছি আমরা, খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল। ঠিক আছে, এই ভেজাল খাবার, সার দেওয়ার সবই তো বেশি খাচ্ছি। ঠিক আছে, তো এই কোন ভিটামিনের অভাবে হয় স্যার? ভিটামিন ই এর অভাবে হয়, ভিটামিন ই এর অভাবে হয়। মাথায় রাখবে, ভিটামিন ই এর মেন সোর্সগুলো কোনগুলো? টাটকা শাকসবজি, এটা হচ্ছে ভিটামিনের মেন সোর্স।
যত সবুজ শাকসবজি আছে এগুলো হচ্ছে ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায়, ভিটামিন ই এতে পাওয়া যায় প্রচুর পরিমাণে। এই ভিটামিনের আর একটা কাজ আছে, ভিটামিন ই আমাদের ত্বককে বিউটি ভিটামিন বলা হয়, ত্বককে টান টান রাখতে সহযোগিতা করে ভিটামিন ই। এই ভিটামিনের আর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটাকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ইউজ করা হয়। অ্যান্টিঅক্সিডেন্ট মানে জানো, অক্সিজেন আছে না, অক্সিজেন, এই অক্সিজেন না কখনো একা থাকতে পারে না। কখনো দেখেছো অক্সিজেনকে ও শুধু লিখতে, আমরা অক্সিজেনকে লিখি O2, কারণ দুটো অক্সিজেন সবসময় জয়েন্ট অবস্থায় থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন ই। মানে সাপোজ কোনো কারণে আমি যে অক্সিজেনটা নিয়েছি সেটা কোনো কারণে আমাদের শরীরের মধ্যে সিঙ্গেল অবস্থায় চলে গেছে, কোনো কারণবশত হয়ে গেছে। যদি অক্সিজেন সিঙ্গেল থেকে যায় তাহলে ও কিন্তু লোকের কাজে নাক গলানো শুরু করবে। যখন অক্সিজেন O2 আছে ও শান্ত, কিন্তু যখন শুধু ও আছে ওকে কাউকে চিমটি কেটে দেবে, ভিতরে কোনো অর্গানে গিয়ে নাক ধরে টেনে দিল, তাহলে এইগুলো কিন্তু ও করবে। যাতে করে না করতে পারে তখনই ভিটামিন ই করে কি, এরকম সিঙ্গেল ওগুলোকে, যারা সিঙ্গেল ও শুধুমাত্র একটা অণু অক্সিজেন, এগুলোকে হত্যা করে দেয়, মেরে দেয়, বা আর একটাকে এনে জয়েন করে O2 বানিয়ে দেয়। তো এই কারণে ভিটামিন ইকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। ঠিক আছে, ভিটামিন ইকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। ভিটামিনের রাসায়নিক নাম কি? সাইন্টিফিক নেমের টেকোফেরল। টেকোফেরল হচ্ছে এর রাসায়নিক নাম, মাথায় রাখবে, রাসায়নিক নাম টেকোফেরল। স্যার ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এই ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ই এর অভাবে তো বুঝে গেলাম বন্ধ্যাত্ব রোগ হয়। ডি এর অভাবে কি হয় স্যার? রিকেট হয়, বাচ্চাদের রিকেট রোগ হয়। হাত পা টেরা হয়ে যায়, হাত পা দেখবে টেরা মেরা হয়ে গেছে হাত পা, বাচ্চাদের রিকেট হয়। আর যখন বড় হয়ে ভিটামিনের ডি এর হবে তখন অস্টিওম্যালেসিয়া হয়, বড়দের, বাচ্চাদের হয় রিকেট। ভিটামিন কে, ফাইলোকুইনন। ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, হচ্ছে ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনিন। ফাইলোকুইনিন হচ্ছে রাসায়নিক নাম ভিটামিন কে। ভিটামিন কে আমাদের কি কাজে লাগে? ভিটামিন কে থেকে মনে রাখবে আমাদের রক্ত জমাট বাঁধতে কাজে লাগায় ভিটামিন কে। আমাদের কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে সেখানে রক্তটাকে জমাট বাঁধতে সহযোগিতা করে ভিটামিন কে, মানে রক্ত তঞ্চনে সহযোগিতা করে। আর একটা স্যার ভিটামিন কে থেকে আর একটা জিনিস মাথায় রাখবে, এই ভিটামিন কে হচ্ছে এমন একটা ভিটামিন যেটা আমাদের শরীরের মধ্যেই প্রডিউস হয় নিজে নিজে, বাইরে থেকে না নিলেও চলে। আমাদের শরীরে ক্ষুদ্রান্তে এক ধরনের ব্যাকটেরিয়া আছে ইকোলাই, এই ইকোলাই ব্যাকটেরিয়া এই ভিটামিন কে প্রডিউস করতে পারে। তাহলে এই ভিটামিন কে থেকে একটা বিশেষত্ব মাথায় রাখবে, ইকোলাই নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এই ইকোলাই ব্যাকটেরিয়া ভিটামিন কে প্রডিউস করতে পারে। এটা ভিটামিন কে তৈরি করতে পারে। ভিটামিন সি থাকলো, ভিটামিন সি খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য। ভিটামিন সি কি কাজে লাগে? এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। আর লিখলাম না স্যার, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে রাসায়নিক নাম। এর অভাবে কি রোগ হয়? স্কারবি হয়ে যায়, চামড়া, ত্বক গঠিত রোগ, ত্বক গঠিত রোগ, ত্বক। তারপরে মেন হচ্ছে, তারপর স্কারবিটা হচ্ছে স্যার দাঁতের সমস্যা, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, মাড়ির এগুলোতে রক্ত জমাট বেঁধে যাওয়া, দেখবে মাড়ি ফুলে যায়, রক্ত বেঁধে যায়, দাঁতগুলো টেরা বেঁকা হয়ে যায়, এগুলো হচ্ছে স্কারবি রোগ। ভিটামিন, তাছাড়া ত্বকের জন্য খুব ইম্পর্টেন্ট ভিটামিন সি, বোঝা গেল। কাটা জায়গা কোনো জায়গা কেটে গেছে সেটা স্যার শুকানোর জন্য ভিটামিন সি খুব ইম্পর্টেন্ট। কোনো জায়গা কেটে গেলে সেটা শুকানোর জন্য খুব ইম্পর্টেন্ট ভিটামিন সি। এটা একটু এই জায়গাটা বলে নিই, এলাবোরেট করে নিই। বলছে এই যে ভিটামিন সি নিয়ে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, কি ধারণা ক্লিয়ার করি। স্যার ভিটামিন সি কোথায় পাওয়া যায়? টক জাতীয় ফলে বেশি পাওয়া যায়। এবার স্যার টক জাতীয় ফল মানে সব ধরনের টকে না, কিন্তু কিছু টক আছে যেমন লেবু জাতীয় টক, সেই বাতাবি লেবু বলো, কাগজি লেবু বলো, প্রচুর পরিমাণে থাকে। কাগজি লেবু, মৌসুমিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমি বললাম এই ভিটামিন সি কাটা জায়গা শুকাতে সহযোগিতা করে। তোমার ধরো কেটে গেছে হাত বা পেট কেটে গেছে, অপারেশন হয়েছে, তুমি যত টক খাবে তাড়াতাড়ি শুকাবে। আমাদের কিন্তু গ্রামগঞ্জে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে টক খেলে জায়গাটা পেকে যায়, পচে যায়, এটা একদম মিথ্যা কথা। ঠিক আছে, এবার টক তুমি এমন টক খাবে যে টকে ভিটামিন সি আছে, যেমন লেবু খাবে, কাগজি লেবু খাবে, তাড়াতাড়ি শুকাবে কিন্তু। ঠিক আছে, কাগজি লেবু খাবে, তাড়াতাড়ি শুকাবে, মাথায় রাখবে কিন্তু। কেটে গেলে যত টক খাবে, ভিটামিন সি যুক্ত টক যত খাবে, যত লেবু খাবে, তত তাড়াতাড়ি ঘাটা শুকাবে। তাহলে এটা গেল ভিটামিন সি, বুঝে গেলাম। চলে আসি পরের কোশ্চেনে।
মানুষের দেহে ভারসাম্য রক্ষা করে। বলছে আমাদের মস্তিষ্কের কোন পার্ট, ব্রেনের কোন পার্ট শরীরের ভারসাম্য রক্ষা করে? দেখো আমাদের অপশন হবে স্যার, অপশন নাম্বার সি, লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক। অপশন নাম্বার সি, লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক। স্যার কোথায় স্যার লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক? এই যে অংশটা দেখতে পাচ্ছ স্যার, এটা হচ্ছে আমাদের লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক। এই যে সামনের একদম বড় অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্যার আমাদের অগ্র মস্তিষ্ক। স্যার বেশিরভাগটাই সব থেকে বড় পার্ট যেটা, এটা না, আরও টোটালটা এই টোটাল স্যার বেশিরভাগটাই হচ্ছে অগ্র মস্তিষ্ক, খানিকটা জায়গা আছে মধ্য মস্তিষ্ক, আর নিচের দিকে এই পুরোটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক। আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে এই লঘু মস্তিষ্ক। ঠিক আছে, লঘু মস্তিষ্ক স্যার, এই লঘু মস্তিষ্কের তিনটা পার্ট আছে। স্যার, একটার নাম পন্স, ঠিক আছে, একটার নাম হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, একটা নাম হচ্ছে সেরিবেলাম। এই যে সেরিবেলাম যে পার্টটা, এই যে সেরিবেলাম যেটা পার্ট, এই পার্টটাই আমাদের দেহের ভারসাম্যকে রক্ষা করে, সেরিবেলাম। ঠিক আছে, কি বললাম? লঘু মস্তিষ্কের তিনটা অংশ, এক হচ্ছে গিয়ে মেডুলা অবলাঙ্গাটা, একটা হচ্ছে পন্স, আর একটা হচ্ছে সেরিবেলাম। এই সেরিবেলামটা আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। ধরে নাও আমি মদ খেলে আমার দেখবে একটু বেশি মদ খাওয়া হয়েছে, শরীর টাল দিচ্ছে, শরীর এদিকে ঝুঁকছে, এদিকে ঢুকছে। তার কারণ কি? ওই যে মদের অ্যালকোহলটা, ওটা ডিরেক্ট গিয়ে আমার ব্রেনে এফেক্ট করেছে। ব্রেনের কোথায় এফেক্ট করেছে? লঘু মস্তিষ্কের কোথায় এফেক্ট করেছে? সেরিবেলামে। যখনই সেরিবেলাম ডিস্টার্ব হয়ে গেছে, শরীরের ভারসাম্য বিগড়ে গেছে। আর একটু বেশি মদ খেয়ে রাস্তায় উল্টে গেছি, মানে সেরিবেলামও একদম ডিস্টার্ব হয়ে গেছে, পুরো ওর মধ্যে আর কোনো ব্যালেন্স নেই, আরও দেহের ভারসাম্য রক্ষা করতে পারছে না। বোঝা গেল? তাহলে অ্যালকোহলটা আমাদের একদম পশ্চাৎ মস্তিষ্কের সেরিবেলামে গিয়ে এফেক্ট করে। বোঝা গেল? চলে আসি পরের কোশ্চেনে। আর এখানে স্যার কিছু নেই, বললাম অগ্র মস্তিষ্ক সব থেকে বড় পার্ট, মধ্য মস্তিষ্ক সব থেকে ছোটো পার্ট, আর হচ্ছে লঘু মস্তিষ্কের তো বলেই দিলাম। এইগুলো নিয়ে স্যার অনেক গল্প, এখন বললে অত টাইম নেই। আচ্ছা, সুষুমাকাণ্ড কী জিনিস স্যার? সুষুমাকাণ্ড হচ্ছে এই যে আমাদের মেরুদণ্ডের যেটা কানেক্ট আছে, মেরুদণ্ডের সাথে ব্রেনের যে কানেকশন, এটা সুষুমাকাণ্ড। দেখবে পোলট্রি হোক বা খাসি হোক, যখন ওর মেরুদণ্ডের মধ্যে একটা সাদা সুতোর মতো অংশ থাকে, এটা হচ্ছে সুষুমাকাণ্ড। সুষুমাকাণ্ডকে মাথায় রাখবে, এটাকে সেকেন্ড ব্রেন বলে, দ্বিতীয় ব্রেন বলা হয় সুষুমাকাণ্ডকে দ্বিতীয় ব্রেন বলা হয়। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। বলছে পাইরোমিটার প্রয়োগ কি মাপ করার জন্য ইউজ করা হয়? কি মাপার জন্য পাইরোমিটার ইউজ করা হয়? স্যার পাইরোমিটার ইউজ করা হয় উচ্চ তাপমাত্রা মাপার জন্য। হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রা, খুব তাপমাত্রা। দেখো আমাদের শরীরে থার্মোমিটার দিয়ে আমরা কিন্তু আমাদের শরীরের নর্মাল টেম্পারেচার মাপি, কিন্তু যদি এখন বলে যে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড মাপো, তখন কিন্তু আমাদের আর থার্মোমিটারে হবে না, তখন আমাকে লাগবে পাইরোমিটার। আচ্ছা, বায়ুর চাপ মাপা হয় কি দিয়ে? বায়ুর চাপ মাপা হয় স্যার কি দিয়ে? স্যার বায়ুর চাপ মাপা হয় কি দিয়ে? বায়ুর চাপ ব্যারোমিটার। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন, উচ্চ তাপমাত্রা তো পড়ে নিলাম, নিম্ন তাপমাত্রা কি হবে? নিম্ন তাপমাত্রা মাপা হয় ক্রায়োমিটার দিয়ে। ক্রায়োমিটার দিয়ে নিম্ন তাপমাত্রা মাপা হয়। এখানে এই ক্রায়োমিটার, এই যন্ত্রটাতে অ্যালকোহল ইউজ করা হয়, একদম লো টেম্পারেচার -50 -100, এগুলোকে মাপার জন্য ক্রায়োমিটার আমরা ইউজ করি। ঠিক আছে, নিম্ন তাপমাত্রার জন্য ক্রায়োমিটার, উচ্চ তাপমাত্রার জন্য ইউজ করা হয় হচ্ছে গিয়ে পাইরোমিটার। আচ্ছা, ভূমিকম্পর জন্য সিসমোগ্রাফ, ছোটোবেলা থেকে পড়ে এসেছি, ভূমিকম্প মাপার জন্য ইউজ করা হয় সিসমোগ্রাফ। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য হাইগ্রোমিটার ইউজ করা হয় আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য। ঠিক আছে, তাহলে সবগুলো আমরা পড়ে নিলাম কোনটা যন্ত্র দিয়ে কি মাপা হয়। চলে আসি পরের কোশ্চেন। কেউ ভয় পেলে কোন হরমোন খরিত হয়?
আমি ধরো ভয় পেয়ে গেছি, আমি সামনে হয়তো আমার দরজা লাগানো আছে, সিচুয়েশান ভাবো আমার দরজা লাগানো আছে, একা ঘরের মধ্যে আছি, হঠাৎ করে রাত্রিবেলা দরজা থেকে টক 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 করছে, অটোমেটিক আমার শরীরের চোখ মুখ চেঞ্জ হয়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, আমার ভয় লাগবে। বলছি এইরকম সিচুয়েশনে, এইরকম এমার্জেন্সি সিচুয়েশনে আমার শরীর থেকে এক ধরনের হরমোন ক্ষরণ হয়। হরমোনটার নাম কি? বলছে হরমোনটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোন থাকে কোথায়? অ্যাড্রিনাল গ্রন্থিতে থেকে বেরায়। এই অ্যাড্রিনাল গ্রন্থিটা থাকে কোথায়? আমাদের যে কিডনি আছে না, বৃক্ক আছে স্যার, আমাদের যে কিডনি আছে, এই কিডনির ওপরে দুটো কিডনি আছে, তো দুটো কিডনি আছে, সিমের বিচির মতো দেখতে কিডনি, এই কিডনির ওপরে অবস্থান করে অ্যাড্রিনাল গ্রন্থি। কিডনির ওপরে অবস্থান করে অ্যাড্রিনাল গ্রন্থি। এই অ্যাড্রিনাল গ্রন্থি যখন আমরা এমার্জেন্সি সিচুয়েশনে থাকি তখন এটা আমাদের শরীর থেকে বেশি বেরায়। এটা এই গ্রন্থিকেই এমার্জেন্সি গ্ল্যান্ড বলা হয়, এটাকে জরুরিকালীন হরমোন বলা হয়, জরুরিকালীন হরমোন বলা হয়, এটাকে ফ্লাইট অ্যান্ড ফাইট বলা হয়। ফ্লাইট অ্যান্ড ফাইট মানে আমরা যখন খুব উত্তেজিত আছি, প্রচুর পরিমাণে বেরাতে লাগবে, এটা যদি বেশি বেরায় আমার শক্তি অটোমেটিক বেড়ে যাবে। ঠিক আছে, দেখবে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, হিটলার তার সৈন্যদেরকে এমন একটা ওষুধ খাইয়েছিল যে ওষুধটা খেয়ে সৈন্যদের শক্তি অনেক গুণ বেড়ে গেছিল। বলছে এটা কীভাবে প্র্যাকটিক্যালি সম্ভব? বলছে হ্যাঁ সম্ভব। আমি যদি এমন কোনো ওষুধ খাই যে ওষুধটা গিয়ে আমার অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এফেক্ট করবে, মানে এখান থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ বাড়িয়ে দিবে, তাহলে আমার শক্তিও বেড়ে যাবে। এটা সত্যি সম্ভব এবং এটা হয়েওছে। এই ওষুধটা এখন ব্যান করা আছে যেহেতু, কারণ এটার প্রচুর সাইড এফেক্ট আছে, কিন্তু তবু চুরিচামারি করে বিক্রি হয় যারা কালোবাজারি করে কিনে। তাহলে এটাকে বলা হয়, এই জন্য এটাকে বলা হয় ফ্লাইট অ্যান্ড ফাইট। ফ্লাইট করবে, উড়ে উড়ে মারবে, ফাইট করবে, উড়ে উড়ে মারবে। এটাকে আপৎকালীন হরমোন বলা হয়, জরুরিকালীন হরমোন বলা হয়। ঠিক আছে, আচ্ছা পিটুটারিন বুঝতে পারছো, আমাদের ব্রেনের পিটুটারি গ্রন্থি আছে, সেখান থেকে বেরায় পিটুটারিন হরমোন। পিটুটারি গ্রন্থি থেকে অনেক হরমোন বেরায়, তার মধ্যে এটা একটা। থাইরক্সিন হরমোন স্যার, থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে বেরায়, আমাদের গলার মধ্যে এখানে আছে থাইরয়েড গ্রন্থি, এখান থেকে বেরায় থাইরক্সিন। এই থাইরক্সিন হরমোনটার যদি ঠিকঠাক কাজ না করে তাহলে আমাদের গলগণ্ড রোগ হয়ে যায়, কারণ এর সাথে রিলেটেড হচ্ছে আয়োডিন, আয়োডিন। দেখো একটু ছোট্ট করে বলে নিই, যদিও একটু লম্বা হচ্ছে ক্লাস, তাও একটু শুনে রাখো স্যার। আমাদের এই যে গলার মধ্যে এখানে আছে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে, এই আমাদের শরীরে বিভিন্ন কার্যকলাপের জন্য আয়োডিন লাগে। এবার ধরে নাও শরীরের কোনো কাজে, শরীরের কোনো একটা কারণবশত আয়োডিন তৈরি হচ্ছে না, আয়োডিন কে তৈরি করবে? এই থাইরক্সিন হরমোনের সহযোগিতায় শরীর আয়োডিনটা বানাবে। এবার আমার থাইরয়েড গ্রন্থি ঠিকঠাক কাজ করছে না, শরীরও আয়োডিন বানাতে পারছে না, তখন শরীর করবে কি? শরীর আমার ব্রেনে একটা সিগন্যাল পাঠাবে। ব্রেনের কাকে পাঠাবে? পিটুটারি গ্রন্থিতে একটা সিগন্যাল পাঠাবে। পিটুটারি গ্রন্থি তখন করবে কি? পিটুটারি গ্রন্থি তখন ব্রেন থেকে, এখান থেকে পিটুটারি গ্রন্থি থেকে একটা হরমোন এসে গলায় গিয়ে থাইরয়েড গ্রন্থিতে আসবে। এই হরমোনটা যেটা পিটুটারি গ্রন্থি থেকে গলায় আসে তার নাম TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কি বললাম? আমার শরীরে আয়োডিন তৈরি হচ্ছে না, থাইরয়েড কাজ করছে না, আয়োডিন তৈরি হচ্ছে না, শরীর করলো কি? একটা সিগন্যাল পাঠালো ব্রেনকে, এই ব্রেন থাইরক্সিন বানাচ্ছে না, তাড়াতাড়ি থাইরয়েডকে বলো থাইরক্সিন বানাতে। তখন ব্রেন করবে কি? একটা হরমোনকে গলায় পাঠাবে, যে গিয়ে বলতো থাইরয়েডকে যে যাতে করে তৈরি করে। ওর তো মুখ নাই ব্রেনের, ও একটা হরমোনকে পাঠাবে সিগন্যাল দেওয়ার জন্য। এই হরমোনটার নাম হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এসে গলাতে থাইরয়েডকে এসে একটু চিমটি কেটে দিল, এই তৈরি কর, শরীরে তো আয়োডিন লাগবে। এবার যদি আমার এটা ক্ষণিকের প্রবলেম হয়, একদিন দুই দিন হলো ঠিক আছে, কিন্তু কারো ধরনের অনবরত থাইরয়েড গ্রন্থি কাজ করছে না, তখন অনবরত তাহলে সিগন্যালের জন্য আসতে থাকবে TSH, ওটা গলার মধ্যে আস্তে 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 গলাটা ফুলে যাবে। একটা এক্সট্রা জিনিস যদি সবসময় এসে জমা হয় গলাটা ফুলবে, তো তখন গলাটা ফুলে যায়। এই কারণে গলগণ্ড রোগে গলাটা ফুলে যায়। তাহলে অ্যাকচুয়ালি গলগণ্ড রোগটা হলো কেন? আয়োডিনের অভাবে হলো। আমরা পড়ে এসেছি ছোটোবেলা থেকে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, তাহলে এর সাথে রিলেটেড কিন্তু এই থাইরক্সিন হরমোন। ঠিক আছে স্যার, অ্যাড্রিনালিন তো পড়লাম। টেস্টোস্টেরন কী জিনিস? টেস্টোস্টেরন হচ্ছে পুরুষদের যে দুটো টেস্টিস থাকে, পুরুষদের যে শুক্রাশয় থাকে দুটো, সেই শুক্রাশয় থেকে বের হয় টেস্টোস্টেরন হরমোন। তাহলে এটা হচ্ছে পুরুষদের শরীর থেকে তৈরি হওয়া হরমোন। মাথায় রাখবে স্যার, টেস্টিস থেকে স্পাম তৈরি হয়, যাকে আমরা শুক্রাণু বলি। শুক্রাণু কিন্তু কোনো হরমোন নয়, শুক্রাণু হচ্ছে একটা কোষ। আমাদের ভ্রান্ত ধারণা আছে শুক্রাণুকে আমরা হরমোন বলি, না, শুক্রাণু হচ্ছে মানব শরীরের সবথেকে ছোট কোষ শুক্রাণু। যদি বলে ওভারঅল সবথেকে ছোট কোষ, মাইক্রোপ্লাজমা।
কিন্তু আমাদের শরীরে, মানুষের শরীরের সবথেকে ছোট কোষ শুক্রাণু। শুক্রাণু মাথায় রাখবে কোনো হরমোন না, এক ধরনের কোষ। তাহলে কোনটা হরমোন? টেস্টোস্টেরন, এটাই হরমোন। এটাই হচ্ছে সমস্ত কিছুর জন্য দায়ী। এটাই হচ্ছে আমাদের সমস্ত কিছুর জন্য দায়ী। আমরা যত পুরুষদের যত ধরনের উত্তেজনা বলো, যত ধরনের পুরুষের বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেগুলো প্রত্যেকটা হয় টেস্টোস্টেরনের জন্য। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। বলছে 1 KB সমতুল্য, 1 KB এর সমতুল্য কোনটা? 1 KB সমান মাথায় রাখবে, ডিরেক্ট কোশ্চেন মাথায় রাখবে 1024 বাইট। ঠিক আছে, 1024 বাইট। আমরা দেখবে 1 MB পড়ি, আমরা আছে না 1 MB পড়ি, এত 1024 KB সমান 1 MB। ঠিক আছে, 1024 MB সমান 1 GB। তাহলে মাথায় রাখবে একদম ডিরেক্ট কোশ্চেন, 1 KB ইকুয়াল টু হচ্ছে 1024 বাইটস। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন। কোশ্চেন কি বলেছে? ইউনিসেফের সদর দপ্তর কোথায় আছে? আচ্ছা, ইউনিসেফের সদর দপ্তর কোথায় আছে স্যার? নিউ ইয়র্কে রয়েছে ইউনিসেফের সদর দপ্তর। ইউনিসেফের পুরো নাম কি? ইউনাইটেড নেশন চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ঠিক আছে, আচ্ছা এখানে আমি জানবো যে আমার নিউ ইয়র্কে আর কিসের সদর দপ্তর আছে? মাথায় রাখবে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউএনের সদর দপ্তর আছে। মাথায় রাখবে স্যার ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, তার সদর দপ্তর রয়েছে। স্যার জেনেভা, দ্বিতীয় অপশন আছে জেনেভা। জেনেভাতে কার সদর দপ্তর আছে চলো দেখি। জেনেভাতে রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। জেনেভাতে রয়েছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। জেনেভাতে রয়েছে WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। রয়েছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এগুলো রয়েছে জেনেভাতে। প্যারিসে কি রয়েছে স্যার? প্যারিসে কি রয়েছে? প্যারিসে রয়েছে ইউনেস্কোর সদর দপ্তর। প্যারিসে রয়েছে ইউনেস্কোর সদর দপ্তর, UNESCO, ইউনেস্কোর সদর দপ্তর। ঠিক আছে, আচ্ছা ওয়াশিংটন ডিসিতে কি রয়েছে? ওয়াশিংটন ডিসিতে মাথায় রাখবে IMF এর সদর দপ্তর রয়েছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আর কার রয়েছে স্যার? ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর রয়েছে প্যারিসে, ওয়াশিংটন ডিসিতে। ঠিক আছে, এই যে কটা বলা হলো, এই 4টা অপশনের মধ্যে এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। কিন্তু তোমার যদি এই 4টা থেকে কোশ্চেন দেয় তাহলে তোমাকে এই কটাই দিবে, এর বাইরে দিবে না, বিশ্বাস রাখতে পারো। তো ভালো করে মুখস্থ করবে, যেইটুকুটা করানো হচ্ছে একটু মন দিয়ে করো, তাহলেই হবে। চলো পরের কোশ্চেনে আসি। পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। বলেছে পিভিসির পুরো সম্পূর্ণ রূপটি কি স্যার? পলিভিনাইল ক্লোরাইড। ক্লোরাইড কিন্তু ক্লোরাইড, অন্য কিছু না। মাথায় রাখবে ডিরেক্ট কোশ্চেন, পলিভিনাইল ক্লোরাইড। অপশন কোশ্চেন নাম্বার 13 হয়ে গেল কমপ্লিট। চলে আসি 14 নাম্বার কোশ্চেনে। আর্থ ডে, দেখো বলেছে আর্থ ডে, পৃথিবীর দিন, পৃথিবী দিবস কবে পালন করা হয়? আমরা জানি পৃথিবী দিবস কবে পালন করা হয়? 22শে এপ্রিল পালন করা হয়। আচ্ছা এই 2025 সালে আমাদের তো 22শে এপ্রিল পেরিয়ে গেছে, তার মানে আমার আর্থ ডে অলরেডি পালন করা হয়ে গেছে। তোমার কোশ্চেন দিতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সেও দিতে পারে যে 2025 সালে আর্থ ডে কবে ছিল? 22শে এপ্রিল হয়ে গেল। তোমাকে এটাও জিজ্ঞাসা করতে পারে এর সাথে, এই আর্থ ডের এই বছরের থিম কি ছিল? দেখো থিম লেখা আছে, আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট, এটা হচ্ছে এই বছরের আর্থ ডের থিম। চলে আসি 5ই জুন। স্যার 5ই জুন কি? 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, হচ্ছে 5ই জুন। 12ই জানুয়ারি ইউথ ডে। স্যার আমরা ইউথ ডে পালন করি, তো ন্যাশনাল ইউথ ডে পালন করি 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। স্যার পয়লা মে হচ্ছে স্যার শ্রমিক দিবস, আমরা শ্রমিক দিবস পালন করি 1 মে। চলে আসি স্যার পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন 15 নম্বর কোশ্চেনে। দেখো কি বলেছে? বলেছে ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়। আমরা প্রজাতন্ত্র কত সালে ঘোষণা করি? 1900 স্যার কত সাল? 1950 সাল। 1950 সালে 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস ঘোষণা করি। কেন করি? কেন আমরা এই দিনটাকে পালন করি? বলছে আমাদের যে সংবিধান, ভারতের যে সংবিধান,
আমাদের যে পৃথিবীর মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধান ভারতবর্ষের সংবিধান, এই সংবিধান কার্যকরী হয়েছিল এই 1950 সালে 26শে জানুয়ারি। সেই জন্য আমরা এটাকে তোমার হচ্ছে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। এটা কিন্তু আগেই অ্যাডপ্ট হয়ে গেছিল। যদি বলে অ্যাডপ্ট কবে হয়েছে ভারতের সংবিধান, 1949 সালে 26শে নভেম্বর অ্যাডপ্ট করা হয়, গ্রহণ করা হয়। আমরা গ্রহণ করে নিয়েছিলাম 26শে নভেম্বরই, কিন্তু ওটাকে লাগু করলাম পরের বছর 26শে জানুয়ারি। সেই জন্য আমরা 26শে জানুয়ারি এই দিনটা প্রজাতন্ত্র দিবস পালন করি 1950 সাল থেকে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের পুরো সেট ওয়ানের পুরো 15টা কোশ্চেন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা ওই দিক থেকে কমেন্ট করবে, শেয়ার করবে, তবেই আমরা কিন্তু সিরিজটাকে তোমাদেরকে নিয়ে যেতে পারবো। এবং বিশ্বাস রাখো, যদি তোমাদের দিক থেকে সাপোর্ট থাকে, একদম ফুল ইংরেজি হোক, জিকে হোক, ম্যাথামেটিক্স হোক, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স হোক, পুরোটা আমরা পরীক্ষার আগে চেষ্টা করব কমপ্লিট করে দেওয়ার। কিন্তু তার জন্য তোমাদের দিক থেকেও কিন্তু অনেস্টলি সাপোর্ট লাগবে। ভালো লাগলে শেয়ার অবশ্যই করো, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কেমন লাগলো? চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকের মতো গুড নাইট।